হ্যালো এভরিওয়ান, সো এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু ইংলিশ ফার্স্ট পেপারে অনেকগুলো কোশ্চেন আসবে, তো সবগুলো কোশ্চেন আমরা দেখব, কীভাবে সেগুলোকে অ্যান্সার করতে হয় সেগুলোও দেখব, যাতে করে যাদের ইংলিশ প্রিপারেশন খারাপ তাদের যদি এই ক্লাসের মাধ্যমেই খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যায়। যেহেতু আমি ক্লাসটা খুব ছোটো রাখবো, সো এই ক্লাসের মাধ্যমেই সব কিছুই কিন্তু তুমি জানতে পারবে, এবং যাদের প্রিপারেশন অবস্থা ভালো তাদের তো খুব ভালো একটা রিভিশন হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। আর ক্লাসটা তোমরা চাইলে হচ্ছে 1.5x দিয়ে করতে পারো, তোমরা ইউটিউবে বা যেখানেই করো তোমরা 1.5x দিয়ে করতে পারো, যাতে করে খুব দ্রুত তোমাদের ক্লাসটা শেষ হয়ে যায়। এবং ক্লাসটা শেষ করে তোমরা চাইলে আমাদের হচ্ছে যে টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারো, কারণ ওখানে আমি তোমাদেরকে বেশ কিছু সাজেশন ওখানে প্রোভাইড করব। সো অবশ্যই টেলিগ্রামে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে তুমি নক করতে পারো। ওকে ফাইন, তো চলো আমরা হচ্ছে শুরু করছি। তো প্রথমেই ইংলিশে আমাদেরকে ফেস করতে হবে হচ্ছে কি সিন প্যাসেজ। এখন তুমি যখন প্রশ্নটা হাতে পাবা তখন তোমার এই যে 1 নম্বর কোশ্চেনে দেওয়া থাকবে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন এ অ্যান্ড বি। তো এতে থাকবে হচ্ছে 10টা এমসিকিউ, যেখানে হইলো 5 মার্ক, এবং শর্ট কোয়েশ্চেন থাকবে 5টা, যেখানে মার্ক থাকবে হইলো 15। তো এখানে আমি 10 লিখছি, এখানে 15 হবে। তো এখন দেখো যে এখানে যে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজটা কিন্তু তোমার সিন প্যাসেজ, অর্থাৎ তোমার ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে থেকে এই প্যাসেজটা আসবে। তো এই প্যাসেজটা তোমাকে পুরাটা পড়তে হবে। পড়ার পরে তোমাকে কিন্তু এই যে এমসিকিউগুলোর অ্যান্সার করতে হবে। এখন এটা নিয়েও তোমাদের কিন্তু ঝামেলা লেগে যায় যে এই প্যাসেজ থেকে আবার এই এমসিকিউ এর অ্যান্সারগুলো করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে আসলে কী ট্রিক্স খাটানো যেতে পারে, তো আমরা একটু সেটাই দেখব। তো তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করবা যে প্যাসেজ পড়ে অনেকগুলো প্রশ্নের তুমি কিন্তু উত্তর করতে পারবা, কারণ যে অ্যাকচুয়ালি প্যাসেজটা তোমার থাকবে সেই প্যাসেজের মধ্যে যে কন্টেন্টটাই থাকুক না কেন সেখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশান দেওয়া থাকবে, এবং তোমার যে এখানে এমসিকিউগুলো রয়েছে তো এই এমসিকিউগুলোতে কিন্তু সেই রিলেটেড কোয়েশ্চেন করবে, এবং সেখান থেকে তুমি হচ্ছে প্যাসেজ থেকে অ্যান্সার বের করে করে তুমি এমসিকিউ এখান থেকে দাগাইতে পারবা। তো এই 10টার মধ্যে দেখা গেছে যে 4টা 5টা 6টাই ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে যে তোমার প্যাসেজ থেকে থাকে। এক এক বোর্ডে এক এক রকম থাকতে পারে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু প্যাসেজ থেকে খুব ভালো মতো কিছু কোশ্চেন এখান থেকে ঠিক করে নিতে পারবা। কিন্তু কিছু কোশ্চেন থাকবে যেগুলো পারার জন্য তোমাকে কিন্তু শব্দের অর্থ জানতে হবে। সো আমি তোমাকে একটা এখানে উদাহরণ দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। যেমন এইখানে আমি যদি একটু উপরের দিকে যাই তাহলে তুমি আরও ভালো বুঝতে পারবে। যেমন ধরো তোমাকে এই যে ডি নাম্বারে কোশ্চেন করছে যে হোয়াট ডাজ দ্য ইডিয়ম অ্যাট লার্জ মিনস। তো অ্যাট লার্জের মিনিংস তোমার কাছে জানতে চাইছে। তার মানে তুমি যদি অ্যাট লার্জের এই যে এই ইডিয়মটার মিনিং না জানো তাহলে কিন্তু তুমি কখনোই এই এমসিকিউটার অ্যান্সার করতে পারবে না। সো এইটার অ্যান্সার করতে গেলে অবশ্যই তোমাকে পরীক্ষায় আসার মতো কিছু শব্দের অর্থ জেনে রাখতে হবে। তো চলো আমরা হচ্ছে কিছু শব্দের অর্থ জেনে রাখি যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো। যেমন প্রথমেই হচ্ছে রেচ, মানে হলো কি রেচ মানে কি গরিব। সো এইখানে ডাউন ট্রোডেন আছে 2 নম্বরে। ডাউন ট্রোডেন মানে পদদলিত বা উৎপীড়িত। অ্যাজিউম মানে কি প্রয়োগ করা বা ব্যবহার করা। এরপর হলো অ্যাকিউজ মানে কি অভিযোগ। ডিপ্রাইভ মানে কি বঞ্চিত করা। অ্যাপারেন্টলি মানে কি স্পষ্ট রূপে বা দৃশ্যিত। এরপর রিপ্রেজেন্টেটিভ মানে কি, এটা মানে হচ্ছে প্রতিনিধি। হার্ডশিপ মানে কি কষ্ট। এক্সাম মানে হচ্ছে মুক্ত থাকা। স্টার মানে হচ্ছে অনশন। এরপর সাপ্রেস মানে কি দমন করা। অনডেড মানে কি আহত। অ্যামিডস মানে কি মধ্যে। সো এই যে আমি এগুলো তোমাকে পড়াচ্ছি, দেখবা যে তোমার ইংলিশ ফর টুডে অর্থাৎ যে সিন প্যাসেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকেই কিন্তু এগুলো নেয়া। সো দেখা গেছে যে পরীক্ষার হলে তোমার যে এমসিকিউ থাকবে সেখানে কিন্তু এই জিনিসগুলো থাকতে পারে। সো এই জিনিসগুলো দেখে তুমি যাতে অ্যাকচুয়ালি চিনতে পারো, এই কারণে তোমার শব্দের অর্থগুলো জানা প্রয়োজন। শব্দের অর্থ জানলে তুমি কিন্তু এমসিকিউটাতে সবগুলোই তুমি পেরে আসবা। তো চলো এরপর আমরা দেখি। এরপর হচ্ছে আনার্কি মানে কি, এটা মানে হচ্ছে অরাজকতা। এক্সটারমিনেট মানে কি, এটার মানে হলো নির্মূল। টেইন্ট মানে হচ্ছে দাগ বা কলঙ্ক। এরপর ইমানসিপিয়েশন মানে কি, এটা মানে হচ্ছে পরাধীনতা থেকে বের হওয়া। সো এখানে থাকতে পারে যে এটার একটা সিনোনিম দিয়ে দিল তোমাকে, দেখা গেছে ইমানসিপিয়েশন, এটা মানে হচ্ছে যেহেতু পরাধীনতা থেকে বের হওয়া, এটাকে আমরা ফ্রিডমও বলতে পারি। সো এগুলা যদি আমরা মিনিংগুলো না জানি তাহলে কিন্তু আমাদের পক্ষে অ্যান্সার করা সম্ভব না। এরপর আসো আগনি মানে হচ্ছে তোমার যন্ত্রণা। এরপর ইনফ্লিক্ট মানে হচ্ছে হানাহানি বা সংঘর্ষ। তো আশা করি আমি যেগুলো তোমাকে পড়াইছি তো সেগুলো তুমি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো, এবং এগুলো তোমার অ্যাকচুয়ালি মাথায় থাকবে। পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত এই ভিডিওটা দেখবা, এবং আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তুমি হচ্ছে একটু একটু করে ভিজুয়ালাইজ করার ট্রাই করবা। আচ্ছা, বি নাম্বারে দেখো, বি নাম্বারে আমাদের থাকবে হচ্ছে আমাদেরকে বলবে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ আমাদেরকে কোয়েশ্চেন দিবে, এগুলো আমাদেরকে অ্যান্সার করতে হবে। সো তুমি একটা প্যাটার্ন এখানে ফলো করবা যে কখনোই তুমি হচ্ছে হুবহু প্যাসেজ থেকে এগুলো লিখবা না, লিখলে কিন্তু তোমার মার্ক আসবে না। সো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, একটু চালাকি করতে হবে। চালাকি করার জন্য তোমাকে হচ্ছে ধরো একটা কোয়েশ্চেন দিয়েছে যে হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস। তো এডুকেশন আমাদেরকে কী প্রোভাইড করে, এখন এই জিনিসটা তোমাকে আসলে প্যাসেজের মধ্যে খুঁজতে হবে। ওকে, সো প্যাসেজের মধ্যে খুঁজে তুমি নিজের মতো করে লাইন আসলে বানানোর ট্রাই করবা। তো এইভাবে তুমি যদি লিখতে পারো 2-3 লাইন যদি লিখতে পারো তাহলেই কিন্তু
তোমাকে এখানে ভালো একটা মার্ক দিয়ে দিবে। আর এই জায়গাটাতে তুমি যদি আসলে অনেক বেশি উইক হয়ে থাকো যে আমি প্যাসেজ থেকেও খুঁজে বের করতে পারি না, তো সেক্ষেত্রে আমি কী করবো, তো আমি বলবো যে সেক্ষেত্রে তুমি প্যাসেজের যদি ডিরেক্ট লাইন পাও সেক্ষেত্রে সেটাই তুমি লিখতে পারো, হয়তো তোমার মার্ক একটু কম আসবে, কিন্তু এগুলা কোনোভাবেই ছাড়া যাবে না, এগুলা পরীক্ষার হলে তোমাকে লিখতেই হবে। সো এখানে আমি তোমাকে একটু ট্রিক্স বলে দিই, যেখানে ট্রিক্সের মধ্যে প্রথমে যেটা থাকবে যে তোমাকে কিন্তু এই যে হোয়াট, হু, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, হুম, হুজ, হুইচ, ডু ইউ ওয়ান্ট টু, এরকম টাইপের কিন্তু মানে এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু তোমার কোশ্চেনগুলো শুরু হবে। যেমন ধরো তোমাকে এখানে বলছে যে হোয়াট দিয়ে শুরু করছে, এখানে হাউ দিয়ে শুরু করছে, সি নাম্বারে তোমার হোয়াট দিয়ে শুরু করছে, ডি নাম্বারে হাউ দিয়ে শুরু করছে, তারপর ই নাম্বারে তোমার ডু ইউ ওয়ান্ট টু দিয়ে শুরু করছে। তো এগুলোর কিন্তু আমার মানে জানতে হবে। যেমন ধরো এখানে আমাকে কি মানে জানতে হচ্ছে, হোয়াট মানে হচ্ছে কি, এরপর তোমার হু মানে কে বা কারা, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন বা যখন, হাউ মানে কিভাবে বা কত বা কেমন, হুম মানে হচ্ছে কার বা কাদের, হুজ মানে হচ্ছে যার বা যাদের, হুইচ মানে হচ্ছে যা বা কোনটি, এরপর ডু ইউ ওয়ান্ট টু মানে হচ্ছে তুমি কি চাও। সো এগুলা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি কোশ্চেনগুলো প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারবো না। সো এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং পরীক্ষার হলে তুমি যখনই এরকম কোশ্চেন দেখবা যাতে তুমি প্যাসেজে খুঁজতে পারো। ওকে, সো আমি জিনিসগুলো তোমাকে জাস্ট বুঝাই দিলাম, ট্রিক্সটা শিখাই দিলাম। আশা করি যে তোমার এমসিকিউতে এবং এই যে তোমার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার করতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এখানে তুমি যদি একটু ট্রিকি হও তাহলে কিন্তু ভালো একটা নাম্বার পাওয়া পসিবল। এরপর আসো ফ্লো চার্ট, এটাও কিন্তু আমাদের প্যাসেজ থেকে আসবে, সিন প্যাসেজ। তো আমি সিন প্যাসেজ কয়টা তোমাকে দেখে যাইতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগে, আমি সেগুলো হচ্ছে তোমাকে বলে দিচ্ছি। আর যেহেতু সিন প্যাসেজগুলো কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখবো, সো ওখানেও তুমি দেখতে পারবা। সো ওগুলো সাজেশন আমি দিচ্ছি। তো ফ্লো চার্টটা দেখো যে এখানে তোমাকে বক্স বানায় ফ্লো চার্ট দিতে হবে। সো এখানে তুমি একটা সিন প্যাসেজই পাবা। তো এই সিন প্যাসেজকে আসলে একটু ট্রিকি ওয়েতে অ্যান্সার করা যায়। তো কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন দেখো যে প্রথম বাক্যে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমাদের কিন্তু পরেরগুলো ভার্বের সাথে আইএনজি হবে। যদি হ্যাভিং দ্বারা শুরু হয় তাহলেও কিন্তু এই পরেরগুলো হ্যাভিং দ্বারাই তোমাকে শুরু করতে হবে। আর অবশ্যই যেভাবে একটা দেওয়া থাকবে ঠিক পরেরগুলোকে ওরকম করেই লিখতে হবে। আর বক্স করে করে তুমি হচ্ছে এই ফ্লো চার্টটা লিখবা। আর মেইন ভার্ব কখনোই দিবা না, তুমি ফ্লো চার্টে কখনোই মেইন ভার্ব ইউজ করবা না, অক্সিলারি ভার্ব ইউজ করবা না, মডাল ভার্ব ইউজ করবা না, আর অ্যাডভার্ব তো করবাই না। সো আশা করি যে এই ট্রিক্সগুলো একটু তুমি যদি মানে মাথার মধ্যে সাজাই নিতে পারো তাহলে ফ্লো চার্ট অ্যান্সার করতে খুব বেশি প্রবলেম হবে না। এখন আসো যে আমাদের এই এমসিকিউ কোশ্চেন এবং ফ্লো চার্টে কী কী আসবে। তো সাজেশনটা একটু দেখো যে প্রথমেই আমাদেরকে পড়তে হবে মাই নেম ইজ আমেরিকো। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে, তো তোমাকে কিন্তু এই জিনিসটা পড়তে হবে। এরপরে আসবে যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, তো এটাও তোমাকে পড়তে হবে। হিজ নেম ওয়াজ জেরি, এটা পড়তে হবে। নেলসন ম্যান্ডেলা, এটা পড়তে হবে। অ্যাডোলেসেন্স, এটা পড়তে হবে। হোয়াই এডুকেশন, এটা পড়তে হবে। ভ্যালেন্টিনা টেরেস্কোভা, এটা পড়তে হবে। অর্থাৎ আমাদের কিন্তু জীবনী নিয়েও আসে। সো এরপরে পড়তে হবে হচ্ছে ইকো ট্যুরিজম, এরপর তোমাকে কল্পনা চাওলা, এটা পড়তে হবে। সো এখানে ভ্যালেন্টিনা আমি হচ্ছে এক্সট্রা করে দিয়েছি বিকজ এক এক বোর্ডে কিন্তু একরকম আসতে পারে। যেমন ধরো ঢাকা বোর্ডে তোমার হচ্ছে ইকো ট্যুরিজম দিয়ে দিল, আবার তোমার দেখা গেছে যে চট্টগ্রাম বোর্ডে হচ্ছে এডুকেশন দিয়ে দিল, আবার সিলেট বোর্ডে দেখা গেছে কল্পনা চাওলা দিয়ে দিল, দিনাজপুর বোর্ডে আবার দেখা গেছে যে তোমার শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড, এটা দিয়ে দিল। সো আশা করছি যে তোমরা জিনিসটা কানেক্ট করতে পারছো, যে বোর্ডেরই হও না কেন এগুলা তুমি একটু দেখে যাবা। এগুলা দেখতে খুব বেশি সময় লাগবে না, জাস্ট হচ্ছে তুমি প্যাসেজগুলা একটু দেখবা, এমসিকিউগুলা কী টাইপের থাকে এগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে। সো এই প্যাসেজগুলাই তোমার হচ্ছে সাজেশন। এরপর নিশাত মজুমদার বাংলাদেশি, এটা দেখবা, এবং হচ্ছে লাস্টে দ্য বাংলাদেশি গার্লস ফুটবল, এটা একটু দেখে যাবা, তাহলেই কিন্তু তোমার এই তিনটার প্রিপারেশান ডান। এখন আসো আমরা হচ্ছে সামারিতে যাব। সামারিটা কীভাবে করবো আমরা, সামারিতে যেহেতু 10 মার্ক থাকে, তো সামারিতে আমরা একটা ভুল করি, আমরা যে এখানে যে প্যাসেজটা দেয়া থাকে সো এই প্যাসেজটাই আমরা হুবহু দেখা গেছে সামারিতে তুলে দিই। এই কাজটা কখনোই করবা না, সামারি কখনোই হচ্ছে জাস্ট প্যাসেজ তুলবা না। এখানে সামারি শুরু করতে হবে হচ্ছে নিজের মতো করে, এখানে ট্রিক্সটা আমি বলেই দিয়েছি। আর শুরু করবা প্রথম যে লাইনটা সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্যাররা এটা কিন্তু দেখে। তো এটা শুরু করবা হচ্ছে দিস ইজ দ্য পোয়েম বা প্যাসেজ, তুমি যেটাই লেখো, হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। এই লাইনটা দিয়ে তুমি হচ্ছে সামারি যদি শুরু করো, স্যার ভাববে যে না তুমি অ্যাকচুয়ালি ভেতরে ইনগ্রিডিয়েন্টস তোমার আছে, কিন্তু তুমি জাস্ট যদি উল্টাপাল্টাভাবে প্যাসেজ দেখে শুরু করো তাহলে কিন্তু হবে না। আর সামারি কমন পাইতে গেলে তোমাকে কিছু জিনিস পড়ে যাইতে হবে, যেমন তোমার এখানে পড়তে হবে উই স্পেন্ড মানি ফর, এটা পড়তে হবে এই প্যাসেজটা। এরপর হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটা একটু পড়ে যাবা। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি দ্য লাইফ, এটা পড়ে যাবা। এরপর দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং, এটা পড়ে যাবা। এরপর এডুকেশন গিভ আস নলেজ, এটা একটু পড়ে যাবা। জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুড, এটা একটু পড়ে যাবা। তো এগুলো পড়ে গেলেই
কিন্তু তোমার সামারি চলে আসবে। সো সামারি যদি তোমার মনে হয় যে আমি একটু বানায় লিখতে পারবো, তাহলে কিন্তু তুমি তোমার মতো করে লিখতে পারবা। বাট এই যে ফার্স্ট লাইনটা তুমি যদি এটা দিয়ে শুরু করো, তাহলে কিন্তু তুমি খুব ভালো একটা সিকোয়েন্সে চলে যেতে পারবা। আর সামারি অত বড় করার দরকার নাই, তুমি জাস্ট 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লেখার যদি প্ল্যানিং করো, আসলে এটা ভুল প্রসেস। তুমি চেষ্টা করবা সামারিটাকে যত সংক্ষিপ্ত রাখা যায়, কারণ টিচাররা কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করবে, ঠিক আছে? সো অবশ্যই সামারিটাতে তুমি একটু মনোযোগী হবা। আমাদের 4 নম্বরে আমাদের যে ক্লোজ টেস্টটা আছে উইথ ক্লু, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের হইল 5 মার্ক আছে। তো এখন এইটা নিয়ে অনেকেরই প্রবলেম রয়েছে। সো এখানে তোমার কিন্তু ক্লুগুলো দেয়া থাকবে, সো এখান থেকে তোমাকে কিন্তু এগুলো বসাইতে হবে। সো এটা নিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। তো এটার একটা ট্রিক্স আছে, তোমরা যদি এই ট্রিক্সটা একটু মনে রাখতে পারো, তাহলে পরীক্ষার হলে তুমি কোনো না কোনোভাবে এটার অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। যেমন প্রথমে আমাদের আর্টিকেল বসবে, এরপর আমাদের অ্যাডভার্ব বসবে, এরপর আমাদের অ্যাডজেক্টিভ বসবে, এরপর আমাদের নাউন বসবে। এই সিরিয়ালটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে দেখবা যে তুমি কোনো না কোনোভাবে এই যে উইথ ক্লু উইদাউট ক্লু এই দুইটাই মিলে ফেলতে পারবা। সো আশা করি যে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা, যে আমি যে রুলগুলো শেখাচ্ছি এগুলো তুমি যদি পরীক্ষার হলে মানে ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। এরপর দেখো অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসবে। এরপর আরেকটু আমরা দেখি যে দ্য নাউন, এরপরে আমাদের কি হবে, যে দায়ের পরে নাউন হবে, তারপরে অফ হবে। যেমন তোমাকে ধরো দা দিল, তারপরে ধরো একটা হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ করতে বললো, এরপর থাকলো হচ্ছে অফ। তো এই যে মাঝখানে এই দায়ের পরে কি হবে, এটা অবশ্যই নাউন হবে, কারণ আমরা কিন্তু রুলস থেকে জানি যে দায়ের পরে আমাদের নাউন হয়, তারপরে অফ হয়। এরপরে আমাদের একটা রুল হলো প্রিপজিশনের পরে সব সময়ই হচ্ছে নাউন বসবে, পজেসিভের পরে নাউন বসবে, যেমন মাই হাউস। এরপর পজেসিভের পরে অ্যাডজেক্টিভের পরে তারপরে নাউন বসবে। সো এই সিরিয়ালগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই উইথ ক্লু উইদাউট ক্লু একদমই ইজি হয়ে যাবে। এরপর বি ভার্বের পরে অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ বসতে পারে, বা নাউন বসতে পারে, বা ভার্বের সাথে আইএনজি বসতে পারে। আর ডিটারমিনারের সাথে অবশ্যই ডিটারমিনারের পরে আমাদের নাউন বসবেই। সো আশা করি যে এই জিনিসগুলো তুমি যদি একটু মনে রাখতে পারো, তাহলে কি হবে, যে পরীক্ষার হলে তোমার যখন এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলবে, তোমার সামনে ক্লু থাকুক বা না থাকুক, তুমি জাস্ট এইটা খাটাই কিন্তু হচ্ছে করতে পারবে। আর এইটা করার জন্য জাস্ট তোমাকে কি করতে হবে, যে আর্টিকেল চিনতে হবে, অ্যাডভার্ব চিনতে হবে, অ্যাডজেক্টিভ চিনতে হবে, নাউন চিনতে হবে। নাউন যে কোনো নাম, এরপর অ্যাডজেক্টিভ এটা যদি তুমি চিনতে পারো, অ্যাডভার্ব তুমি যদি চিনতে পারো, আর্টিকেল এ অ্যান্ড ডি এটা যদি চিনতে পারো, তাহলেই কিন্তু এই জিনিসটা পুরাটাই তোমার কাছে ইজি। সো আশা করছি যে উইথ ক্লু এবং উইদাউট ক্লু নিয়ে তেমন কোনো ঝামেলা হবে না। জাস্ট তুমি কিছু জিনিস প্র্যাকটিস করে যাবা, এই যে আমি এখানে সাজেশন দিয়ে দিয়েছি। সো এগুলো প্র্যাকটিস করবা, যে স্টুডেন্ট শুড বি আ স্ট্র্যাটেজিক, এটা একটু দেখবা। ট্রিজ আর ভেরি, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ঢাকা বোর্ডের জন্য। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ বিউটি, এটা একটু দেখে যাবা। এটা প্রতিটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এটা চট্টগ্রাম বোর্ড বলো, রাজশাহী বলো, বরিশাল বলো, সিলেট বলো, সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। গুড সিটিজেন এটা পড়ে যাবা। দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং এটা পড়ে যাবা। এডুকেশন এইমস অ্যাট এটা পড়ে যাবা। এটা বিশেষ করে আমরা কুমিল্লা বোর্ড এবং হচ্ছে যশোর বোর্ডের জন্য এবার ইম্পর্টেন্ট মনে করতেছি। ইফ ইউ ওয়ান্ট টু এটা পড়ে যাবা, অর্থাৎ তুমি যদি ইংলিশে ভালো করতে চাও, তাহলে কীভাবে তুমি হচ্ছে কাজ করতে পারো, তো এটার উপরেও কিন্তু তোমাদের উইথ ক্লু উইদাউট ক্লু আসে। এরপর এডুকেশন ইজ প্রসেস এটা পড়তে পারো। ফেসবুক ইজ অ্যান অনলাইন নেটওয়ার্কিং সিস্টেম এটা পড়তে পারো। এরপর হচ্ছে পপুলেশন ইজ কনসিডারেট এটা পড়তে পারো, এবং দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি। সো এই যে আমি সাজেশনগুলো দিলাম, তো এগুলো তুমি যদি একটু দেখে যাইতে পারো, তাহলে কিন্তু তোমার খুব ভালো একটা ধারণা হয়ে যাবে। তুমি যখনই পারবা না, তখন এই রুলসগুলো ওখানে হচ্ছে অ্যাপ্লাই করা ট্রাই করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আসো যে আমাদের উইদাউট ক্লু যেটা রয়েছে, সেটাও কিন্তু তোমার সেম প্রসেসেই থাকবে, কারণ এখানে তো তোমাকে কোনো ক্লুই দেওয়া হয়নি। সো তুমি কি করবা, তুমি সেমভাবে ওই ট্রিক্সটাই কাজে লাগাবা, যে তোমার আর্টিকেল এ অ্যান বা দি, এরপরে তুমি দেখবা যে অ্যাডভার্ব আছে কিনা, এরপর তুমি দেখবা অ্যাডজেক্টিভ আছে কিনা, এরপর দেখবা তুমি এরপর নাউন আছে কিনা। সো যেটা থাকবে না সেটাই তোমাকে বসাইতে হবে। ধরো অ্যাডভার্ব থাকলো না, তার মানে আমাকে কিন্তু অ্যাডভার্বই বসাইতে হবে। এখন অ্যাডভার্বটা যেহেতু এখানে কোনো ক্লু নাই, তো তুমি তোমার মতো করে একটা অ্যাডভার্ব চিন্তা করে এখানে বসাই দিবা, তাহলেই হয়ে যাবে। আর এটা তোমার কখন আসলে তুমি আরও ভালো পারবা, যখন তুমি হচ্ছে এই যে আমি যে সাজেশনগুলো দিয়েছি এগুলো একটু প্র্যাকটিস করে যাবা। ওকে, সো উইথ ক্লু উইদাউট ক্লুর জন্য একই সাজেশন, অর্থাৎ তোমার এই সেম জিনিসগুলোই পড়তে হবে। এই তুমি বিষয়গুলো যদি বা এই এলিমেন্টগুলো তুমি যদি পড়ে যাইতে পারো, তাহলেই কিন্তু তোমার উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে ভালো করার একটা চান্স মানে থাকবে। তাছাড়া কিন্তু আসলে উইদাউট ক্লুতে ভালো করাটা খুবই টাফ, কারণ অনেক সময় দেখা গেছে যে তোমার ফ্রেন্ড হয়তো একটা লিখছে, তুমি আরেকটা লিখছো, এখন এটা নিয়ে তোমার কনফিউশন হতে পারে। সো এই ব্যাপারটা নিয়ে কনফিউশন আসলে হওয়ার কিছু নাই। সো আমি জাস্ট তোমাকে যে মেথডগুলো বললাম, এই মেথডটাতে তুমি যদি ফেলাইতে পারো, তাহলে আশা করছি যে তোমাদের প্রবলেম হবে না। এরপর আসলে রিঅ্যারেঞ্জ নিয়ে আমরা একটু কথা বলি। তো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জ নিয়ে
আমাদের আসলে সবথেকে বড় সমস্যা যে টেস্ট পেপারে অনেক রিঅ্যারেঞ্জ আমরা জানি না, যে আমরা বুঝি না আমরা কীভাবে রিঅ্যারেঞ্জগুলো করবো, আর রিঅ্যারেঞ্জ আসলে করার এত সময়ও নেই। সো এগুলোকে কম টাইমে কেমনে করা যায়, তো এরকম রিঅ্যারেঞ্জ একটা কোয়েশ্চেন থাকবে, তোমাকে রিঅ্যারেঞ্জ করতে দিবে। সো এখানে আমি ট্রিক্সটা একটু বলি, যে অনেক সময় তুমি যে দেখবা যে ব্যক্তিভিত্তিক কিছু রিঅ্যারেঞ্জ আসে, আবার অনেক সময় তুমি দেখবা ঐতিহাসিক ঘটনার কিছু রিঅ্যারেঞ্জ থাকে, আবার অনেক সময় দেখবা যে ভাব বা চিন্তামূলক কিছু রিঅ্যারেঞ্জ বা তোমার দর্শনীয় স্থান নিয়ে কিছু রিঅ্যারেঞ্জ থাকে। যেমন কিছু সময় আগে আমাদের আসছিল যে পাহাড়পুর নিয়ে আসছিল, মহাস্থানগড় নিয়ে আসছিল, সো এগুলো নিয়ে কিন্তু অনেক সময় থাকে, ময়নামতি নিয়ে আসছিল, সো এগুলো কিন্তু থাকতে পারে। সো এগুলোর অ্যান্সার করার কিছু সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সগুলো তুমি যদি একটু মনে রাখতে পারো তাহলে পরীক্ষার হলে তুমি কিন্তু রিঅ্যারেঞ্জটা সুন্দর মতো মিলাই ফেলতে পারবা। যেমন ব্যক্তিভিত্তিক, ধরো তোমাকে কাজী নজরুল ইসলাম নিয়ে তোমাকে একটা রিঅ্যারেঞ্জ দিল, তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, প্রথমেই তার নাম, উপাধি বা পরিচয় এটা তোমাকে দিতে হবে, এরপর তোমাকে জন্ম বা বংশ পরিচয় দিতে হবে, এরপর বাল্যকাল বা শিক্ষা দিতে হবে, এরপর তোমাকে বয়সকাল বা শিক্ষা দিতে হবে, অর্থাৎ বাল্যকালের পরে তিনি কী করছেন, এরপর তার পেশা এবং বিয়ে দিতে হবে, এরপর তার ছেলে মেয়ে যদি ওখানে উল্লেখ থাকে তাকে দিতে হবে, এরপর তোমার অসাধারণ বা বিশেষ কৃতিত্ব তার কী রয়েছে সেটা দিতে হবে, অর্থাৎ সে কী কাজকর্মের জন্য বিখ্যাত, এরপর তার বৃদ্ধিকাল অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি কী কী কাজ করেছেন সেটা দিতে হবে, এরপর তার মৃত্যুর সময় যদি দেওয়া থাকে সেটাকে উল্লেখ করতে হবে, এবং মৃত্যু পরবর্তী যদি কোনো মূল্যায়ন বা শ্রদ্ধা, কারণ অনেকে অমর একুশে পায়, তো সেটা যদি মৃত্যুর পরে যেহেতু বলছে তার মানে মৃত্যুর পরেটা তোমাকে একদম শেষে দিতে হবে। সো এই সিকোয়েন্সটা তুমি যদি ফলো করতে পারো ব্যক্তিভিত্তিক রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে, তাহলে কিন্তু তোমার ইজিলি অ্যান্সার করা এখানে হয়ে যাবে। এরপর আসলে যে ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে আমরা কি করব, অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন তারিখ দিয়ে বিভিন্ন সাল দিয়ে তোমাদের হচ্ছে রিঅ্যারেঞ্জ আসে, তো এক্ষেত্রে তুমি কী করবা, পূর্বে যেগুলো ঘটছে সেগুলোকে আগে দিবা। যেমন 1 জানুয়ারি ধরো একটা ইনসিডেন্ট ঘটছে, সেটাকে আমি তাহলে আগে দিব, আর 7 ফেব্রুয়ারি যেহেতু তারপরে, তার মানে আমি হচ্ছে অর্ডারটা তারপরে সাজাবো। তো এইভাবে তোমাকে কী করতে হবে, পূর্বের ঘটনাগুলোকে আগে দিতে হবে, পরের ঘটনাগুলোকে পরে দিতে হবে। সো এটা গেল ঐতিহাসিক ঘটনাভিত্তিক। এরপর আসো ভাব বা চিন্তামূলক। সেক্ষেত্রে আমরা যেটা করব যে বিষয়ের সূচনা, যেটাকে ইন্ট্রোডাকশন, সেটা দিব, সংজ্ঞা বা প্রকৃতি যদি থাকে সেটা বসাবো, ভালো দিকগুলো তুলে ধরবো, ভালো দিকগুলোর উদাহরণ থাকলে সেগুলো তুলে ধরবো, খারাপ দিকগুলো থাকলে সেগুলোকে লিখবো, এরপর খারাপ দিকগুলো উদাহরণ লিখবো, সমস্যা সমাধানের উপায় এবং হচ্ছে সমাপ্তির ভাব। ভাব বা চিন্তামূলক বলতে তোমাকে যদি এরকম দেয় যে স্মোকিং আমাদের হচ্ছে কীভাবে ক্ষতি করতেছে, তো এইটা দিয়ে তোমাকে একটা রিঅ্যারেঞ্জ দিয়ে দিল, সো সেটা তুমি কীভাবে করবা, এটা তোমাকে আমি প্রসেসটা বাংলা দিয়ে বুঝাই দিলাম। তুমি জাস্ট পরীক্ষার হলে যদি এটা ভিজুয়ালাইজ করতে পারো তাহলেই কিন্তু তোমার রিঅ্যারেঞ্জটা মিলে যাবে। সো আশা করছি যে তোমরা এই ভাব বা চিন্তামূলকটা বুঝতে পারছো, আর এই ক্লাসটা পরীক্ষার 1 ঘন্টা আগ পর্যন্ত তুমি করতেই থাকবা, অর্থাৎ তোমার মানে ব্রেনের মধ্যে যাতে করে এই জিনিসগুলোই বারবার হচ্ছে চলে। ওকে, ফাইন। সো এরপরে আসো যে দর্শনীয় স্থানগুলো নিয়ে যদি তোমার রিঅ্যারেঞ্জ দেয়, ধরো পাহাড়পুর দিল, ময়নামতি দিল, বা হচ্ছে তোমার মহাস্থানগড় দিল, সেক্ষেত্রে তুমি হচ্ছে প্রথমে আগে ওই জিনিসটা কী সেটা যদি থাকে ওইটা লিখবা, কোথায় অবস্থিত সেটা লিখবা, এরপর তোমার হচ্ছে কখন নির্মিত বা নির্মাতার নাম কি সেটা দিবা, তারপর কী উদ্দেশ্যে নির্মিত হয়েছে, কেন বিখ্যাত, উল্লেখযোগ্য দিকসমূহ এবং উপসংহার বা শেষ কথা দিয়ে তুমি রিঅ্যারেঞ্জটা শেষ করবা। সো এইভাবেই কিন্তু তোমার 10টা লাইন মিলে যাবে। আর পরীক্ষায় কী কী আসতে পারে, আলেকজান্ডার এবং পোরাস আসতে পারে, অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন আসতে পারে, কাজী নজরুল ইসলাম, দেখো ব্যক্তিভিত্তিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর, এরপর মাদার তেরেসা, এরপর তোমার টিচার অ্যান্ড আলেট, এরপর তোমার হচ্ছে কিং সোলেমান, এরপর হচ্ছে তোমার জয়নুল আবেদিন, ডক্টর মোহাম্মদ ইউনুস, যেটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে চলে আসতে পারে, এরপর দ্য মাস্টার অ্যান্ড কুক, এরপর বুদ্ধ অ্যান্ড দ্য পোর ওম্যান, এবং হচ্ছে লাস্টে এ ফক্স অ্যান্ড গ্রেপস। সো আশা করছি যে তোমাদের রিঅ্যারেঞ্জটা ডান। এরপর আসলে যে গ্রাফ এবং চার্ট নিয়ে একটু কথা বলি, যেহেতু এখানে আমাদের অনেক বেশি মার্ক 15, সো এখানে কিন্তু একটা ভালো মার্ক আমাদেরকে নিয়ে আসতে হবে। সো এখানে তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে যে 150 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না। এখন কেউ যদি মনে করো যে 15 মার্কের জন্য আমি এখন 4 পৃষ্ঠা লিখবো, তাহলে কিন্তু এটা ভুল কনসেপ্ট। সো এখানে কিন্তু তোমাকে 150টা ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে। সো এই জায়গাটাতে আমরা শুরু করব কি দিয়ে জানো, আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে শুরু করব এই গ্রাফটা। তো আমরা শুরু করব দ্য গ্রাফ রিভিলস ইনফরমেশন অ্যাবাউট দ্য, এরপরে তোমার বিষয়টা থাকবে যে তোমার যেটা প্রশ্নে চাইছে তুমি সেটা হচ্ছে পরে দিবা, বাট লেখার সিস্টেমটা আমি বলে দিলাম। যেহেতু টিচাররা গ্রাফের প্রথম লাইনটা খুবই ফলো করে, সো আমরা যদি প্রথম লাইনটা এটা দিয়ে শুরু করি তাহলে কিন্তু আমাদের মার্ক পাওয়াটা ইজি হয়ে যাবে। তো পরীক্ষায় কোনগুলো আসতে পারে, যেমন হচ্ছে পাসিং রেট আসতে পারে, এরপর তোমার হচ্ছে পোভার্টি লাইন আসতে পারে, এরপর তোমার ট্রান্সপোর্টেশন এটা আসতে পারে যে, এরপর তোমার মোবাইল ফোন বা ইন্টারনেট ইউজার আসতে পারে, এরপর লিটারেসি রেট আসতে পারে, এরপর তোমার চয়েস অফ প্রফেশন আসতে পারে, রোড অ্যাক্সিডেন্ট আসতে পারে, পপুলেশন গ্রোথ, আর হচ্ছে দ্য ডিস্টারবেন্স
দ্য ডিস্ট্রিবিউশন অফ আ ফ্যামিলিজ ইনকাম, এটা আসতে পারে। সো আশা করছি যে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো এবং কোনগুলো আসলে ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু যেহেতু অনেকগুলো বোর্ড আমাদের, সো যে কোনো বোর্ডে কিন্তু যে কোনোটা চলে আসবে। সো অবশ্যই একটু দেখে রাখবা, তাহলেই হয়ে যাবে। এবার আসলে যে স্টোরি রাইটিং নিয়ে একটু কথাবার্তা বলি। যেহেতু তোমাদের স্টোরি থাকবে এবং স্টোরিতে অ্যাকচুয়ালি দুইটা স্টোরি তোমাদেরকে দেয় বিভিন্ন বোর্ডে। আমি দেখেছি যে ট্র্যাডিশনাল স্টোরি কিছু বোর্ডে দেয়, যেমন ঢাকা বোর্ডে ট্র্যাডিশনাল স্টোরি বেশিরভাগ সময় দেয়, কিন্তু ক্রিয়েটিভ স্টোরি দেখা গেছে যে তোমাদের রাজশাহী বোর্ডে, যশোর বোর্ডে, কুমিল্লা বোর্ডে এগুলোতে চলে আসে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সব বোর্ডের জন্য ট্র্যাডিশনালটা একটু দেখে রাখবা, বাট ক্রিয়েটিভটা তোমরা হচ্ছে আমি যেগুলো দিয়েছি ওগুলো একটু দেখবা, তাহলেই হয়ে যাবে। কারণ ক্রিয়েটিভে আসলে কীরকম ক্রিয়েটিভ দিবে সেটা তো তুমি প্রেডিক্ট করতে পারবা না। সো তুমি জাস্ট কিছু জিনিস জেনে রাখলে তুমি কিন্তু যে কোনোভাবেই আসুক তুমি কিন্তু স্টোরি অ্যান্সার করে ফেলতে পারবা। যেমন ট্র্যাডিশনাল স্টোরির মধ্যে ইউনিটি স্ট্রেংথ এটা পড়বা, বায়াজিৎস ডেভোশন অফ হিজ মাদার এটা পড়বা, দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান এটা পড়বা, হু ইজ টু বেল দ্য ক্যাট এটা পড়বা, দ্য ট্রিকি মানকি, এরপর গ্রাস অফ লস অল এটা পড়বা, তারপর হচ্ছে দেয়ার ওয়াজ আ নটি কাউবয় এটা পড়বা। সো আশা করছি যে তোমাদের ট্র্যাডিশনাল স্টোরিটা ক্লিয়ার হয়ে গেছে যে তোমরা কোনটা দেখে যাবা। আর ট্র্যাডিশনাল স্টোরির ক্ষেত্রে আমি বলে দিলাম যে যাদের অ্যাকচুয়ালি স্টোরি কোনোভাবেই কমন পড়বে না তারা হচ্ছে এই 2 লাইন তো লিখবাই, লিখার পরে তুমি চেষ্টা করবা যে তোমার মতো করে একটা জিনিসকে বিল্ড আপ দেওয়ার। তো সেটা কোথায় বেশি করা যায়, সেটা করা যায় হচ্ছে ক্রিয়েটিভ স্টোরিতে। ধরো ক্রিয়েটিভ স্টোরি আসলো, এখন ওখানে তোমাকে নিজের মতো করে স্টোরি বানাইতে হবে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু একটু বিল্ড আপ দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, বানায় টানায় অনেক কিছু আবল তাবল লিখলে দেখা গেছে যে নাম্বার পাওয়া যায়, বাট খুব বেশি নাম্বার পাওয়া যায় না। তো সেক্ষেত্রে একটু চেষ্টা করবো একটু বিল্ড আপ দেওয়ার। তো এখানে আমরা যদি ক্রিয়েটিভের মধ্যে আসি তাহলে আমরা হচ্ছে দেখতে পারবো যে এরকম দিতে পারে যে ইট ওয়াজ আ ব্রাইট সানি মর্নিং, আই ওয়াজ গোয়িং টু কলেজ উইথ সাম অফ মাই ফ্রেন্ডস। এখন তোমাকে বলবে যে তুমি পরেরগুলো লিখো। সো এরকম থাকতে পারে। দ্য ক্রুয়েলটি অফ আ হাউস মিস্ট্রেস এটা থাকতে পারে, এ ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট বয় এটা থাকতে পারে, হাবি বা স্কুল বয় এটা থাকতে পারে। সো এই কয়েকটা দেখলেই কিন্তু তোমার হচ্ছে ক্রিয়েটিভ স্টোরিগুলো হয়ে যাবে। সো আশা করছি যে স্টোরি নিয়ে খুব প্রবলেম হবে না। স্টোরি জাস্ট তুমি এগুলো দেখলেই তোমাকে যেভাবেই দিক তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। ইনফর্মাল লেটার নিয়ে একটু কথা বলি। ইনফর্মাল লেটার যেহেতু এখানে আমাদেরকে আমরা এটা এসএসসি থেকেই পড়ে আসতেছি, তারপরেও আমরা কেন জানি এখানে ভুল করি, আমাদের কিন্তু এখানে খুব ভালো একটা মার্ক পাওয়া পসিবল। সো আমরা কোনগুলো দেখে যাব, আমরা দেখে যাব হচ্ছে ব্যাড এফেক্ট অফ স্মোকিং আসতে পারে, মোবাইল আসতে পারে, তারপর হচ্ছে তোমার ফেসবুক এডিকশন আসতে পারে, সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো আসতে পারে। তো এইগুলোর উপরে কিন্তু আমাদেরকে হচ্ছে ইনফর্মাল লেটার লিখতে হতে পারে। এরপর হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইংলিশ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা যে কোনো সময় চলে আসবে আমাদের যে কোনো বোর্ডে। এরপর হচ্ছে প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, এটাও অনেক ইম্পর্ট্যান্ট, এটা তো দেখতেই হবে মাস্ট। ডিসক্রাইবিং আ ট্যুর টু আ হিস্টোরিক্যাল প্লেস, তো এটাও দেখবা তোমরা। আর ইম্পর্টেন্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস এটা আসতে পারে, অথবা রিডিং নিউজ পেপার নিয়ে তোমাকে ইনফর্মাল লেটার দিতে পারে, অথবা লার্নিং ইংলিশ নিয়ে দিতে পারে। অর্থাৎ সবগুলোই কিন্তু সিমিলার, জাস্ট তুমি নিউজ পেপার বসাই দিলা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস ওই জায়গায় বসাই দিলা, তারপর ইংলিশটা বসাই দিলা, তাহলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ একটা প্যাটার্ন দিয়েই সব কিছু হয়ে যাচ্ছে। সো আশা করছি যে এগুলো তুমি যদি শেষ করতে পারো তাহলে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে তোমার আর টেনশন থাকবে না। ইংলিশ ফার্স্ট পেপারে একটা ভালো মার্ক তুলতে পারলে তোমার কিন্তু পুরা ইংলিশের রেজাল্টটাই অনেক ভালো হবে। সো আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো। আর যে কোনো প্রবলেম হলে আমাদেরকে তুমি জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, অথবা আমাদের কমেন্ট করতে পারো আমাদেরকে। তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে, নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।